আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সরকার মানুষের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উচ্চবিত্ত মধ্যবিত্তরাও এখন পশু কুরবানি করার সামর্থ্য হারিয়ে ফেলেছেন। সরকার তাদের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে। এবারে জানাবো কোরবানির গরু নিয়ে উপহাস, প্রতিবেশীকে কুপিয়ে হত্যা। কোরবানির গরু নিয়ে উপহাসের কারণ জানতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী এক আইনজীবীর বিরুদ্ধে। জানাবো দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এবারে থাকছে সংসদ সদস্য আনারুল আজিম আনারের হত্যার বেশ কয়েকদিন পার হয়ে গেছে, এখনো তদন্ত চলছে। এর মধ্যে উঠে আসছে নানা রকম তথ্য, তবে এখনো এই হত্যাকাণ্ড নিয়ে জল্পনা চলছেই। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে আনারের কন্যা মুমতারিন ডরিন ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। প্রিয় দর্শক, মুমতারিন ফেরদৌস ডরিনের ফেসবুক স্ট্যাটাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি, সঙ্গেই থাকুন। এদিকে কুড়িগ্রামে নাগেশ্বরীতে কচু ক্ষেত থেকে মোহাম্মদ রাজু মণ্ডল নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মণ্ডলটারি গ্রামের রাস্তার ধারে কচু ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের উপর যে কৌশলে হামলা চালাচ্ছে হামাস। গাজা উপত্যকায় একের পর এক বিজয় দাবি করে চলেছে ইসরায়েলি বাহিনী, কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ছেড়ে দিচ্ছে না। তারা নতুন নতুন কৌশল গ্রহণ করে বেশ বিপর্যয়কর অবস্থায় ফেলে দিচ্ছে ইসরায়েলি বাহিনীকে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকার মানুষের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উচ্চবিত্ত মধ্যবিত্তরাও এখন পশু কুরবানি করার সামর্থ্য হারিয়ে ফেলেছে। সরকার মানুষের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে, তাই গরুর হাটে লোক নেই। তারপরেও যারা এসেছেন হাটে গরু কিনেছেন তাদের বেশিরভাগই সরকারের দুর্নীতিবাজ লোক। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় কোরবানির বাজারের পশু সহ নানা পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে সরকারকে দায়ী করেন রিজভী। তিনি বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে চরম অরাজকতা পরিস্থিতি বিরাজ করছে। শেয়ার বাজার থেকে আরম্ভ করে পাড়া মহল্লার কাঁচা বাজার পর্যন্ত প্রতিটি সেক্টরেই সিন্ডিকেটের দৌরাত্মে অসহায় সাধারণ জনগণ। বাজারে গরুর মাংসের কেজি 800 টাকা, এলাচের কেজি 4000 টাকা, এভাবে প্রতিটি পণ্যের আকাশ ছোঁয়া দাম। তিনি বলেন, দুর্নীতির কারণে ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে। তারল্য সংকটে সাধারণ গ্রাহকরা টাকা তুলতে পারছে না। বুথে টাকা নেই। ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না। উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীরা বিদেশে যেতে পারছে না। ব্যাংকগুলো অনিরাপদ হয়ে গেছে। মিয়ানমার প্রসঙ্গে তিনি বলেন, সেন্ট মার্টিন সীমান্তে মিয়ানমার যা করছে তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। সরকার এহেন কাণ্ডে নির্বিকার ভূমিকা পালন করছে। রিজভী বলেন, গত 7 থেকে 8 বছরেও মিয়ানমার থেকে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়া রোহিঙ্গা গোষ্ঠীর একজনকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। মিয়ানমারের ব্যাপারে বাংলাদেশ কি নীতি অবলম্বন করছে জনগণ সেটি জানতে চায়। নতজানু পররাষ্ট্রনীতি ও তাবেদারি করার কারণেই সীমান্তে মানুষ হত্যা হলেও সরকার প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, যোগ করেন রিজভী। সেন্ট মার্টিনে উত্তেজনার ঘটনায় এখনও কেন সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না প্রশ্ন রাখেন তিনি। দাবি জানান মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের। আজিজ বেনজিদের বিরুদ্ধে তদন্ত শুরু হলে সরকারের আরও দুর্নীতিবাজদের তথ্য বের হয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি। কোরবানির গরু নিয়ে উপহাস, প্রতিবেশীকে কুপিয়ে হত্যা। কোরবানি গরু নিয়ে উপহাসের কারণ জানতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী এক আইনজীবীর বিরুদ্ধে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম আবুল হোসেন ষাট। তিনি উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। অভিযুক্ত আইনজীবী একই গ্রামের সামাদ মিয়ার ছেলে রুবেল মিয়া। আহত আবুল হোসেনের বড় মেয়ে পাখি আক্তার জানান, 2012 সালে জমির আইল কেটে নেওয়াকে কেন্দ্র করে সামাদ মিয়ার সঙ্গে তার বাবা চাচাদের সংঘর্ষ হয়েছিল। সে সময় সামাদ মিয়া এবং তার ছেলেরা আবুল হোসেনের বাম হাত এবং বাম পা ভেঙে দিয়েছিল। পরে এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। মামলা দায়েরের ক্ষোভে সামাদ এবং তার ছেলেরা আবুল হোসেনের পরিবারের প্রতি ক্ষুব্ধ ছিল। এর জেরেই প্রতিবেশী এই পরিবারটি একে অপরের সঙ্গে বনিবনা হচ্ছিল না। নিহতের স্ত্রী হারুনা বেগম জানান, গত রোববার ঈদের আগের দিন কোরবানির পশু নিয়ে সামাদ মিয়া এবং তার ছেলেরা আবুল হোসেনের ছোট ভাই আবু সাইদকে উপহাস করলে
তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় আবু সাইদকে চোখ উপড়ে ফেলার হুমকি দেয় সামাদ মিয়ার ছেলে আইনজীবী রুবেল মিয়া। এরপর আবুল হোসেনের হুমকির বিষয়টি রুবেলকে জিজ্ঞাসা করতেই রামদা দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে আঘাত করা হয়। বাড়ির কাছেই এ ঘটনা দেখতে পেয়ে আবুল হোসেনকে বাঁচাতে তার ভাই, স্ত্রী, 2 ছেলে এবং মেয়েরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরে অন্য প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আবুল হোসেন মারা যান। এর আগে তার মেয়ে মুক্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে খবর পেয়ে ধরখার ফাঁড়ি ও আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল দেখে ধরখার পুলিশ ফাঁড়ির এএসআই আবুল কালাম জানান, ঘটনার পরপর সাবান মিয়া এবং তার ছেলেরা কোরবানির পশুসহ বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ওসি নুরে আলম বলেন, আবুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অভিযুক্ত রুবেল সহ অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দেশে নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। হানিফ বলেন, স্বাধীন সার্বভৌম দেশের কোনো জাহাজ তার জলসীমার মধ্যে থাকলে আমাদের কি বলার আছে, তবে আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি হলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়াচ্ছে বিএনপি জামাত। মিয়ানমারের সীমান্ত রক্ষীরা যারা অনুপ্রবেশ করেছিল তাদের ফেরত পাঠানো হয়েছে। বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে, এখনও সেটাই করছে। ওবায়দুল কাদের আরও বলেন, মিয়ানমার সরকার নয়, আরাকান আর্মি গুলি করেছে। আমরা সতর্ক আছি। 24 ঘন্টায় বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে। প্রধানমন্ত্রী সেন্ট মার্টিন নিয়ে যে আশঙ্কা করেছেন তা অমূলক নয়, সেটি খতিয়ে দেখা হচ্ছে। যুদ্ধজাহাজ তারা পাঠিয়েছে বলে আমরাও পাঠাবো এমনটি নয়। পরিস্থিতি বুঝে আচরণ করতে হবে। কে দেখবে আমার কান্না আব্বু? সংসদ সদস্য আনারুল আজিম আনারের হত্যার বেশ কয়েকদিন পার হয়ে গেছে। এখনও তদন্ত চলছে। এর মধ্যে উঠে আসছে নানা রকম তথ্য। তবে এখনই এই হত্যাকাণ্ড নিয়ে জল্পনা কল্পনা চলছে। এমপি আনার হত্যার পর এবারই প্রথম তার পরিবার ঈদ পালন করেছে। এজন্যই আনারকে ঘিরে ঈদের দিন আবেগঘন স্ট্যাটাস দিয়েছে মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবা আনারকে নিয়ে ডরিনের স্ট্যাটাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি। সেখানে ডরিন লিখেছে, কে দেখবে আমার কান্না আব্বু? মাঠে ঈদের নামাজ পড়াচ্ছেন, তুমি তো ভোরে সবার আগে উঠে গিয়ে ঈদগায় যাও। আজকে তুমি নেই। তুমি কি জানো আব্বু, সবাই দাঁড়িয়ে কাঁদছে। আমি ঘুমাতে পারছি না। আজকে তুমি নেই। আজকে কেউ আমার বাসা থেকে বের হয়ে ঈদগাহে গেল না। আব্বু, আজকে আমার জীবনের প্রথম তোমাকে ছাড়া ঈদ। আল্লাহ, তুমি এমনটা কেন করলে? আমার তো কষ্ট হচ্ছে। সবাই ঈদের নামাজ পড়তে চায়, কিন্তু আমার বাবা যায় না। আমার শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি ভালো নেই আব্বু, তুমি তো জানো। এর আগে গত শনিবার দিবাগত রাতে হঠাৎই ডরিনের ফেসবুক আইডি উধাও হয়ে যায়। এ সময় তিনি তার আইডিতে ঢুকতে পারছিলেন না। বিষয়টি ডরিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনা রশিদকে অবহিত করেছিলেন। রোববার সন্ধ্যা থেকে তিনি রীতিমতো আইডিতে ঢুকতে পারছেন। এদিকে আনার হত্যা মামলায় গত ৩রা জন আসামি শিলাস্তি রহমান, ৪ঠা জন তানভীর ভূঁইয়া এবং ৫ই জন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের উপর যে কৌশলে হামলা চালাচ্ছে হামাস। গাজা উপত্যকায় একের পর এক বিজয় দাবি করে চলেছে ইসরায়েলি বাহিনী, কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ছেড়ে দিচ্ছে না। তারা নতুন নতুন কৌশল গ্রহণ করে বেশ বিপর্যয় অবস্থায় ফেলে দিচ্ছে ইসরায়েলি বাহিনীকে। ইসরায়েল দাবি করছে তারা হামাসের ১৭,০০০ যোদ্ধাকে হত্যা করেছে, কিন্তু হামাস বলছে তাদের শক্তি এখনও অটুট আছে। হামাসের শক্তি যে ভালোভাবেই আছে তা তাদের অব্যাহত হামলার মধ্যেই ফুটে উঠেছে। তারা ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে হঠাৎ করে টানেল থেকে বের হয়ে AK-47 কিংবা মর্টার অথবা ১০৭ mm রকেট ও আরপিজি নিয়ে তারপর হামলা চালিয়ে হাওয়া হয়ে যায়। তাছাড়া হামাস যোদ্ধারা বিভিন্ন ভবনকে বুবি ট্র্যাপ হিসেবে ব্যবহার করেছে। ইসরায়েলি সাজোয়া যানগুলোকে টার্গেট করছে। গত কয়েকদিনে অন্তত ১২ সৈন্যকে হত্যা করেছে। একটি নেপার এপিসি গাড়িকে ধ্বংস করে দিয়ে একদিনে ৮ ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে তারা। নেটজারিম করিডোর এবং ফিলাডেলফি রোডে ইসরায়েলি বাহিনীর উপস্থিতিকে একটি সুযোগ হিসেবে দেখছে হামাস। ইরানপন্থী আল মাদিন মিডিয়ার মতে সেখানে হামাস গুপ্ত হামলা চালাচ্ছে ইসরায়েলি সৈন্যদের টার্গেট করে। এসব হামলা সফল হচ্ছে। তাছাড়া হামাস এখন গাজার অন্যান্য গ্রুপের সাথে আরও সমন্বয় করে হামলা চালাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, ইসলামিক জিহাদ রাফা এলাকায় ঈদের দিন ইসরায়েলি একটি টহল দলের উপর হামলা চালায়।
ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেড এবং ডেমোক্রেটিক ফ্রন্টের মর্টারের উপর আল কাসিম ফোর্স বাহিনীও বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালাচ্ছে। এদিকে হামাস দাবি করেছে নেমার এপিসির উপর তারা হামলা চালিয়েছে এবং আল ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। তারা একে জটিল এবং অত্যাধুনিক হামলা হিসেবে দাবি করেছে। এটি তাদের হামলার নতুন মাত্রা যোগ করেছে। এছাড়া তারা রিক্রুটও করে যাচ্ছে। এসব লোককে তারা নানা জায়গায় ছড়িয়ে দিয়ে যুদ্ধ অব্যাহত রাখার সক্ষমতা সৃষ্টি করেছে। আবার ইসরায়েলি বাহিনী যেসব এলাকা থেকে সরে গেছে সেখানে হামাস নতুন করে আত্মপ্রকাশ করেছে। হামাস যদি এমনভাবে লড়াই করতে থাকে তবে তাদেরকে হারানো খুবই কঠিন হবে।